84 বছরের একটা চেষ্টা সফল, সরকার বাধ্য হচ্ছে সফল করতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যুগান্তকারী একটা আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার যে আমাদের একজন ডক্টর ইউনূস আছেন। আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। তবে আমরা যেটা ফোকাস করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাদু, সেখানে তারা সফল হয়েছেন বলা চলে। বিএনপি কি ভুল সিদ্ধান্ত নিল নাকি সঠিক সিদ্ধান্ত নিল? সঙ্গে সঙ্গে ভারত এবং আওয়ামী লীগের মনোবাসনা ধ্বংস হয়ে গেল। 17 বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন। মোদি দাদা লুৎফুজ্জামান বাবরকে ধোয়া ছেড়ে দিচ্ছে। এই জেনারেশন যারা আছে, জেনজি বলতেছেন, এরা কিন্তু আন্দোলন শুরু করবো। কেন আন্দোলন করবো? যে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী চাই এবং 7 সিস্টার আমাদের চাই। মোদি আর শুভেন্দু, তোমরা সাবধান হয়ে যাও। আগে তো আমরা 10 ট্রাক পাঠানোর চেষ্টা করেছি, এখন 1000 ট্রাক পাঠাবো। এখন আমরা 10 ট্রাক না 1000 ট্রাক অস্ত্র পাঠাবো 7 সিস্টারে। তোমাদের জন্য সুখবর চলে এসেছে। তোমাদের যা লাগবে মন খুলে বলবা। ভারতের সঙ্গে থাকবো না, বাংলাদেশের সাথে চলে যাব, মন খুলে বলবা। যেদিন মন খুলে চাইবা। আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত খেলা খেলে দিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। পেরেক ঠুকে দেবে আওয়ামী লীগের অস্তিত্বে। এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে আওয়ামী লীগের প্রাণভোমরা ধ্বংস হয়ে যাবে। সেই ইলন মাস্ক কেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে নামলেন? টিউলিপ সিদ্দিকীকে কেন দুর্নীতিবাজ হিসাবে উনি বিশাল আখ্যা দিলেন? ইলন মাস্কের মতন এত বড় মাপের একজন ব্যক্তি টিউলিপ সিদ্দিকীর পিছনে লেগেছেন কেন? শেখ মুজিবের পরিবারের পিছনে লেগেছেন কেন? শেখ হাসিনার পরিবারের পিছনে লেগেছেন। দেশের নাম পরিবর্তন আছে, আমার মনে হয় এটা বিএনপিও মেনে নিবে, কিন্তু এখানে দেশের নাম বদল করা আছে। চলকা যায় না যে দেশের নাম বদলা ফেলাইবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, পুরো দেশের নাম চেঞ্জ না, এটা আপনারাও মেনে নিবেন। ইতিমধ্যেই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জেনে গিয়েছেন ভারতের জম এবং শেখ হাসিনার জম লুৎফুজ্জামান বাবর কিন্তু মুক্তি পেয়েছে 17 বছর পর। প্রিয় দর্শক, অবশেষে ওদিকে ভারতে হার্টফেল করছে, জ্ঞান হারাচ্ছে নরেন্দ্র মোদী, আবার এদিক দিয়ে মাঠে নেমে পড়েছে শেখ হাসিনা। প্রিয় দর্শক, খুবই গরম খবর, তাই না? তো প্রিয় দর্শক, সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে। ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন, দেখেই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা চলুন শুনে আসি। তুমি সাবধান হয়ে যাও। মোদি আর শুভেন্দু, তোমরা সাবধান হয়ে যাও। আগে তো আমরা 10 ট্রাক পাঠানোর চেষ্টা করেছি, এখন 1000 ট্রাক পাঠাবো। তোমরা আমাদের বাংলাদেশের বর্ডারে উস্কানি দিচ্ছ না, এখন আমরা 10 ট্রাক না 1000 ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের 7 সিস্টারে। তোমাদের 7 সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে, এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না। ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায়, সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে। মণিপুর, আসামে যে মেইতেই ভাইয়েরা সংগ্রাম করছেন, যে কুকি ভাইয়েরা সংগ্রাম করছেন, তোমাদের জন্য সুখবর চলে এসেছে। তোমাদের যা লাগবে মন খুলে বলবা। ভারতের সঙ্গে থাকবো না, বাংলাদেশের সাথে চলে যাব, মন খুলে বলবা। যেদিন মন খুলে চাইবা, প্রাণ খুলে চাইবা, ওই দিন আমরা দিতে বাধ্য থাকিব। টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। তোমরা সাহায্য চাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য করব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। ভারত আমাদেরকে খণ্ড বিখণ্ড করার জন্য পায়তারা করছে না। এই দেখেন, আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন? আমাদের বাবর ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস বের হয়ে গেছে। সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। আমরা সকলে জানি পাকিস্তান আমাদের শত্রু। এরা আমাদের সাথে নরক পিশাচের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। এটা জানতেন না? এইটা ছিল সব গুজব। এইটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মাঝে এই গুজবটা দিয়েছে। যেমনটা করে এই 5 আগস্টের পরে আমরা যে সমস্ত প্রপাগান্ডা রিপাবলিক মিডিয়ার মাধ্যমে, আমাদের মলম বিক্রেতা ময়ূক রঞ্জনের মাধ্যমে আমরা যে সমস্ত প্রপাগান্ডা দেখেছি, এরকম প্রপাগান্ডা দিয়ে এরা পাকিস্তানকে আমাদের কাছে শত্রু বানিয়েছে। প্রকৃতপক্ষে এরা কখনো আমাদের শত্রু ছিল না। আমাদের শত্রু যদি এরা হতেন, আজকে এই দিনে, এই বিপদের দিনে এরা কখনো আমাদেরকে বলতো না আমার পাকিস্তানে যে অ্যাটম বোম, পারমাণবিক বোমা আছে, এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশি ভাইদের। ওরা যদি আমাদের বন্ধু না হতো, তাহলে এরা বলতো না পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে সব অস্ত্র আমার বাংলাদেশি ভাইদের। এটাই প্রমাণ করে ওরা আমাদের ভাই।
কারণ বিপদের দিনে যে বন্ধু সেই প্রকৃত বন্ধু, ঠিক আছে? এই জন্য আমি বলছি, আরো একটা কথা বলি, পাকিস্তান সম্বন্ধে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা যে প্রপাগান্ডা, যে নেগেটিভ ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে দাড়ি টুপি পরলেই সে রাজাকার, আলবদর আলসামস। আমি বলছি জামাতের ভাইরা, শিবিরের ভাইরা, তাহলে সবাই আপনার রাজাকার, আলবদর, আপনার পাকিস্তানের জারসের সন্তান। শেখ হাসিনা বলার চেষ্টা করেছে এটা। আমি বলছি এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক। এরা কখনো বাংলাদেশকে দ্বিখণ্ডিত মানে হওয়ার জন্য ওরা চায়নি। ভারত আমাদেরকে প্রি প্ল্যান করে আমাদেরকে খন্ড বিখণ্ড করেছে, যেমন পাকিস্তানকে দুভাগ করেছে। ভারত এবং আওয়ামী লীগের মনোবাসনা ধ্বংস হয়ে গেল। দর্শক, এই বিষয়টি থাকবে পাশাপাশি 17 বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন। ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে, হাজারো মানুষ তাকে বরণ করেছেন। এছাড়া আরো অনেকগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর থাকবে এই ভিডিওতে। দর্শক, প্রথমেই আমরা লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই। 10 ট্রাক অস্ত্র মামলা, 21শে আগস্ট গ্রেনেড আক্রমণ অর্থাৎ গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির বহু নেতা কারাগারে যান। তাদের অনেকের যাবজ্জীবন, অনেকের মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা যখন পালিয়ে যান, আমরা দেখলাম কারাগার থেকে একে একে অনেকেই মুক্তি পান এবং লুৎফুজ্জামান বাবরের একটা একটা করে সবগুলো মামলা শেষ হয়ে যায়, মানে খালাস পেয়ে যান তিনি, এবং আজ তিনি মুক্তি পেয়েছেন 17 বছর পর। কেন লুৎফুজ্জামান বাবর এই ব্যক্তি এই পর্যায়ে আসলেন, কেন তাকে কারাগারে রাখা হলো, কেন তিনি মুক্তি পাওয়ায় সমগ্র বাংলাদেশ খুশি, এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। তারপরও অনেক দর্শকের, যারা নতুন দর্শক বা যারা অনেক বিষয় জানেন না, তাদেরকে বলতেই হবে। মূলত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী এবং লুৎফুজ্জামান বাবর, সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো ব্যক্তিদের উপর ভারতের ছিল কঠিন রাগ বা ক্ষোভ, এবং এই প্রত্যেককেই মোটামুটি তারা শেষ করে দিতে চেয়েছেন, মুছে দিতে চেয়েছেন। আমরা দেখলাম সাইদিকে শেষ করে দেওয়া হয়েছে, নিজামীকেও শেষ করে দেওয়া হয়েছে, এবং লুৎফুজ্জামান বাবর অল্পের জন্য বেঁচে গেলেন। হাসিনা যদি ক্ষমতায় বহাল থাকতেন, তারও ফাঁসি কার্যকর করা হতো। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর, একটা নতুন বাংলাদেশ সৃষ্টির পর বেঁচে গেলেন লুৎফুজ্জামান বাবর। মূলত তিনি কি অপরাধী ছিলেন নাকি ছিলেন না? আদালতের যত তথ্য উপাত্ত বা তার বিরুদ্ধে যত অভিযোগ, একটিরও প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিংবা মুজিব কোর্ট থেকে যে রায়টি এসছে, সে রায়ে তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন, এবং নতুন সরকার এসে সেই বিষয়গুলোকে আবার নতুন করে শুনানি শেষে তাকে বেকসুর খালাস দিয়েছে। লুৎফুজ্জামান বাবর এমন একজন ব্যক্তি যিনি প্রকৃতভাবে একজন দেশপ্রেমিক। বিএনপির ভেতরে যত নেতা রয়েছেন, আমি বিশ্বাস করি এই লুৎফুজ্জামান বাবর একজন অন্যতম দেশপ্রেমিক নেতা। তিনি 17টা বছর কারাগারে ছিলেন, মৃত্যুর প্রহর গুনছিলেন। অবশেষে তিনি মুক্তি পেলেন। সমগ্র বাংলাদেশ খুশি হয়েছে তার মুক্তিতে। আমরা তাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি বিএনপি তার মতো ত্যাগী, সাহসী নেতাকে মূল্যায়ন করবেন, এবং এই দলটির ভেতরে যেসব ভারত ঘেঁষা দালালরা বসে আছেন, এবার তাদের মুক্তি দিয়ে বা দল থেকে সরিয়ে দলটাকে পরিচ্ছন্ন করার সময় এসেছে। ছাত্ররা 15 বছরের এক জগদ্দল পাথর আওয়ামী লীগকে হটিয়েছে। যে আওয়ামী লীগের পাশে ওপারে বিশাল এক শক্তিশালী দেশ ভারত ঠাঁই দাঁড়িয়েছিল, সকল শক্তি নিয়ে দাঁড়িয়েছিল, এবং ভারত তাদের সোলজার, তাদের ইন্টেলিজেন্স, গোয়েন্দা পাঠিয়ে এই দেশে ছাত্র হত্যা করেছে। এই ভারত বিএনপিকে 15 বছর দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকিয়ে দিয়েছে। এই ভারত বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি। এই ভারতকে বিএনপিকে ভালোবাসে। আজকে যদি বিএনপিকে কোনো প্রকার সমর্থন করে, এই ভারত বুঝিয়ে নিতে হবে বিএনপিকে ধ্বংসের পরিকল্পনা তারা আটছে। নাম্বার 2, যদি এই শক্তিশালী আওয়ামী লীগের পতন ঘটাতে পারে আমাদের ছাত্র জনতা, মনে রাখবেন এই দুর্বল বিএনপিকে ধাক্কা দেওয়ার ক্ষমতা ছাত্র জনতার আছে। এখন বলবেন দুর্বল বলছি কেন? বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপির বাংলাদেশে বিশাল জনশক্তি আছে, কিন্তু বিএনপি এখন পর্যন্ত জানে না সেই জনশক্তি কোন পক্ষে। আমি এর আগের ভিডিওতে খুব খোলামেলা বলেছি, যারা বিএনপির অ্যাক্টিভ রাজনীতি করেন তারা এক পক্ষে, আর সারা দেশে যে বিএনপির ভোটার তারা কিন্তু ভিন্ন পক্ষে। অর্থাৎ এই বিশাল ভোটাররা বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন দেখতে চান এই জুলাই অভ্যুত্থানের পর, এবং তারা ছাত্র জনতাকে সমর্থন করছে। এবং সোশ্যাল মিডিয়াতে একটু অনুগ্রহ করে বলছি, আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কমেন্ট পড়বেন। কমেন্ট পড়লেই বুঝবেন আসলে দেশের জনগণ কি চায়। তো যদি বিএনপি কোনো কারণে ছাত্রদের সমর্থন না করত, বা প্রোক্লেমেশনটার পক্ষে না দাঁড়াতো, অথবা জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে বিএনপি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, এবং এই বিএনপির বিরুদ্ধে সকল দলগুলো একাট্টা হতো, যার ফলে বিএনপি খুব শক্তভাবে আবার দাঁড়াতে পারত না। ইতিমধ্যে বিএনপিকে ভারতের তাবেদার হিসেবে চিহ্নিত করে ফেলেছে শত্রুপক্ষ। যদি বিএনপি এই বৈঠকে না আসতো,
তবে বিএনপিকে বাদ দিয়ে তারা এটি করত। যেহেতু বিএনপি আসেনি, ছাত্ররা বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে যেত এবং এই দুটো দলের বিরুদ্ধে নতুন করে আরেকটি মোর্চা তৈরি করতো তারা। যেভাবে সকল মানুষের সাহায্য নিয়ে হাসিনাকে পতন ঘটিয়েছে, সেই সাহায্যের জন্য ছাত্ররা আবার মাঠে নামতো। একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের, যে 15 বছর জামাত বিএনপি আন্দোলন করে হাসিনার একটা পশম ছিঁড়তে পারেনি, কিন্তু ছাত্ররা যখন মাঠে নেমেছে সকল মানুষ নেমে এসেছে। তার মানে আমাদের নতুন তরুণ সমাজ বা নতুন ভোটাররা ছাত্রদেরকে সমর্থন করে। এটা হয়তো বিএনপির স্থায়ী কমিটির বৃদ্ধরা, ডাইপার পরা ব্যক্তিরা বুঝতে পারছেন না, অথবা তারেক রহমানকে বুঝতে দিচ্ছেন না, কিন্তু এটি প্রকৃত সত্য। কারণ আমরা মাঠে ঘাটে সে কাজগুলো করি, মানুষের কথাগুলো শুনি। সরকারকে যা করতেই হচ্ছে, বড় সুখবর আসছে, সরকার বাধ্য হচ্ছে, কিছু করার নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এবং আমি এটাকে বলবো যে জামাত ইসলামীর 84 বছরের একটা চেষ্টা সফল, সরকার বাধ্য হচ্ছে সফল করতে। এগুলো জনগণকে জানিয়ে দিন দর্শক, আমাদেরকে মাঠে নামতে হবে, বনর থাকতে হবে। যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে, সুপারিশগুলো এসেছে, এটা সত্যি জামাত শিবির পার্সপেক্টিভে জামাত শিবিরের 84 বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তারা তো ক্ষমতা আসতে পারেনি, শুধু 4 ছক্কা মারতে পারেনি, ঠেকিয়েছে, ডিফেন্সিভ ফেলেছে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের এই অভ্যুত্থান 24-এর ঘটনা এটা ঢেকে দিচ্ছে। কিভাবে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর হচ্ছে, এবং এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বা বিপ্লবে আহত নিহতরা মুক্তিযোদ্ধাদের মতো ভাতা পাবে, সুযোগ সুবিধা পাবে। কিছুদিন পরে তো আমরা শুনবো তার খেতাবও পাবে, যে আবু সাইদ বীরশ্রেষ্ঠ, অমুক বীরশ্রেষ্ঠ, অমুক বীর প্রতীক, বীর উত্তম। এর মানে 71 ব্যবসা শেষ। নতুন সংবিধান যে হবে সেখানে জাতীয়তাবাদও থাকছে না, ধর্মনিরপেক্ষতাবাদও থাকছে না, চমৎকার বহুত্ববাদ থাকবে। এর মানে জামাত শিবির বাংলাদেশ। জামাত শিবিরকে আর ডিমিন করা যাবে না, ডিমোরালাইজ করা, ডিহিউম্যানাইজ করা যাবে না। এর মানে জুলাই ঘোষণাপত্র আসছে, সরকার দিতে বাধ্য হবে, মানে ফেসিলিটেট করতে। শিক্ষার্থীরা ঘোষণা করবে, সরকার ফেসিলিটেট করবে, সরকার ব্যবস্থা করে দেবে, খসড়া পাশ করিয়ে দিবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ইত্তেফাক তৈরি করে দেবে, রাজনৈতিক দলগুলো বাধ্য হবে। তো এটাই হচ্ছে এই ফরহাদ মাজারের যে কথা, যে ঘোষণাপত্র ছাড়া অন্তর্বর্তী সরকার হবে, মানে এটা হবেই, সরকার করতেই হবে। অতএব জামাত শিবির হিট, এখন আর ওই 71 নাই। ঘোষণাপত্র হওয়া মানে 24 নিয়ে কথা বলে, 71 হয়ে যাবে 47-এর মতো জাস্ট ইভেন্ট। আর আমরা 71কে ধারণ করি, 71 সবাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশকে মেনে নিই, যত এটা কিন্তু রাজনীতি এমনিতেই থাকতে পারে না। জুলাই ঘোষণাপত্র ছাড়া অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে মন্তব্য করেছেন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মাজার। আমি এর সাথে পুরোপুরি একমত। অন্তর্বর্তী সরকার, এটা আমি আগে বলেছি, আপনি সর্বোচ্চ আপিল বিভাগের রেফারেন্স নিয়ে 3 মাস পর্যন্ত বলতে পারতেন যে এই সরকার বৈধ। 3 মাস পার হওয়ার পর ডক্টর ইউনূস সরকার বৈধ এই সংবিধান অনুযায়ী, এটা বলার কোনো সুযোগ নেই, সরকার অবৈধ, বিপ্লবী সরকার। ঘোষণাপত্র দিয়ে আপনার তার মাধ্যমে লেজিটিমেসি আনতে হবে, যেটাকে আমরা পপুলার ম্যান্ডেট বা পপুলার সাপোর্ট বলতে চাই। দেশের নাম পরিবর্তন আছে, আমার মনে হয় এটা বিএনপিও মেনে নিবে, কিন্তু এখানে দেশের নাম বদল করা আছে। চলকা যায় না যে দেশের নাম বদলা ফেলাইবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, পুরো দেশের নাম চেঞ্জ না, এটা আপনারাও মেনে নিবেন, খুশি হবেন। দেখেন আমাদের সংবিধানের একদম প্রথম পাতায়, মানে না খোলার আগে উপরে যে লেখা আছে, একটা লাল ভিতরে, লালের ভিতরে বাংলাদেশের ম্যাপ, ওইখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এভাবে ঘুরাইয়া লেখা আছে। ব্যাপারটা আবার বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে প্রজাটাকে, তার মানে কি এদেশে রাজা আছে? সংবিধানই তো বলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার মানে এই দেশে একজন রাজা আছে। সেই রাজা আমরা ওই যে ভোট দিয়া যাকে দাঁড় করায় দেই, সে হয়ে যায় রাজা। এইটাই সংবিধানের লেখা আছে। জুলাইয়ের ঘোষণাপত্রে কি আছে জানেন? এই জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্যাপারটা বুঝেন, এখনো মুখস্থ হয় নাই। জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে প্রজাটা বাদ দিছে। আপনি এটা ঠিক আছে না? জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার, এইটা দেখতে চায় ওনারা। এটা বেঠিক কি? আমরা প্রজাকে, কে প্রজা? আমরা কেউ প্রজা না। সুন্দর না ব্যাপারটা? এটা তো বাইরে নিতে হবে যে যারা 5ই আগস্টে শহীদ হয়েছে তাদের ভাতা দিতে হবে, এবং যারা এই যুদ্ধের সাথে, 5ই আগস্টের যুদ্ধের সাথে জড়িত ছিল, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এই দাবিটাও এখানে আছে। আবার এই দাবি বাস্তবায়ন করার জন্য এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। যেমন আপনার বয়স যখন 23 পার হবে, 23 বছর, তখন আপনি সরকারি চাকরি করতে পারবেন। আবার আপনি নির্বাচনেও দাঁড়াইতে পারবেন, সংসদেও যাইতে পারবেন। ওইটার বয়স সময়সীমা 2 বছর কমায়ান 21 বছর করছে। 21 বছর করছে, যে 21 বছর বয়সে আপনি নির্বাচন করতে পারবেন, সংসদে যাইতে পারবেন, সরকারি চাকরি পাবেন। এই ব্যাপারটা তুলে ধরছে। এখন এটা অনেক বুদ্ধিজীবীর মাথা ব্যথা যে না না না, তাদের তখন লেখাপড়ার সময়। আরে ভাই, 10 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা দেখেন না, দোকানে কাম কাজ করে, আবার লেখাপড়াও চালায়, পার্ট টাইম দোকানে কাজ করে। এই দেশে আমি দেখছি অনেক দোকানে আপনারা পাবেন পিচ্ছি ছেলেপেলেরা কাজ করে, আবার রাত্রে লেখাপড়াও করে এরা। তো
ওরা যদি এই কাজটা করে সংসার চালাইতে পারে এই বয়সে, 21 বছর তো অনেক বেশি বয়স, হ্যাঁ, পুরো সংসারের দায়িত্ব নেওয়া উচিত। বিদেশে তো 18 বছর পরই ছেলেকে আলাদা করে দেয়, মেয়েকে আলাদা করে দেয়, ওই পাখির মতো, বাচ্চা বড় হইলে আলাদা করে দেয়। আমরা তো আর ওই ইউরোপিয়ানদের মতো না, আমরা আমাদের মতো, আমাদের কালচার আলাদা, আমাদের কৃষ্টি কালচার সব কিছু আলাদা। ওই অ্যাঙ্গেলে দেখেন এটা ঠিক আছে। আমার মনে হয় যে 21 বছর বয়সে, এখন 21 বছর বয়সে নিয়ে আপত্তি কেন অনেকের? এই জন্য আপত্তি, দেখেন এই ইয়াং জেনারেশন একটা দল গঠন করতেছে, অনেকে বলতেছে সরকারের ছত্র ছায়ায় থেকে এরা এই দলটা গঠন করতেছে। এখন দেখেন এরা যে আছে, যে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছে, এদের মধ্যে অনেকের বয়স কিন্তু এখনো 23 হয়নি, 24 হয় নাই, বুঝছেন, 21 পার হয়ে গেছে, 21-এর মধ্যে আছে। এরা যেন সংসদে যাইতে পারে, যদি ওই যে যদি কেন বলতেছি, এটা হবেই, একটা নতুন দল আসতেছে ছাত্রদের, সেই দল থেকে যদি নির্বাচন করে এদের মধ্যে কিছু সংখ্যক সংসদে যাইতে পারবে, তাই না? এই সুযোগটা করে দিতে চাচ্ছে বর্তমান সরকার, আমার মনে হয় এটা। কারণ যেহেতু ওনারা দায়িত্ব নিছে এই ঘোষণাপত্রে, দেখেন বিএনপির মধ্যে অনেক অনেক মুক্তিযোদ্ধা আছে, অনেক, ওরা একেবারে সরাসরি দেশের স্বাধীনতার সাথে জড়িত। কিন্তু বর্তমানে ঘোষণাপত্র যেটা দেখা যাচ্ছে, এই যে অভ্যুত্থানের যেটা অভ্যুত্থান হয়েছে, এটাকে স্বীকৃতি দিয়া এদেরকে মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে। তাতে কি দাঁড়াইলো? 71-এর যারা মুক্তিযোদ্ধা তারাও ভাতা পাচ্ছে, 5ই আগস্টের যারা যুদ্ধ করছে এদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি স্বীকৃতি দিতেছেন, কারণ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনেই তো এরা। এখান থেকেই ওই যে যারা শহীদ হয়েছেন তাদেরকে ভাতা দিবে, এবং যারা জীবিত তারা ভাতা পাবে কিনা জানি না। এই ব্যাপারটা যদি চলে আসে তাহলে কি দাঁড়ায় একটু ভাইবা দেখেন। যে যারা বলতো, যারা মনে করেন যে ওই 71 পক্ষে বিপক্ষে, রাজাকার আলবদর বইলা রাজনীতি করত বা ব্যবসা করত, যেভাবেই বলেন না কেন, তাদের সেই কর্মটা বন্ধ হয়ে যাচ্ছে। তো কারণ কি দেখেন, ওরা যদি তখন স্বাধীনতার বিরোধী রাজাকার হয়ে থাকে, তারা তো আর বেঁচে নাই, হয়তো কয়েকটা বেঁচে আছে। বয়স আপনি চিন্তা করে দেখেন, অনেক হয়ে গেছে না? তাদের ছেলে মেয়েরা, নাতি পুতিরা এই 5ই আগস্টের অভ্যুত্থানের সাথে জড়িত। মানে দেখেন দোষ কাটায় কেমনে, কিভাবে তারা সামনে চলে আসতেছে। জামাতে ইসলামের যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদেরই নাতি পুতি ছেলেরা 5ই আগস্টের অভ্যুত্থান করছে, স্বৈরাচার সরাইছে। তার মানে কি, তারাও মুক্তিযোদ্ধার অধিকার চাচ্ছে। এখানেই হলো বড় আপত্তি। ভারতে বাংলাদেশের সকল মাফিয়াগুলো একজোট হয়েছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানান রকম নীল নকশা প্রণয়ন করছেন। আজকে দেখলাম আমাদের জনপ্রিয় পত্রিকা মাহমুদুর রহমানের আমার দেশে এই ব্যাপারে একটা লিড নিউজ তৈরি করা হয়েছে, এবং স্পেসিফিক সেখানে আওয়ামী লীগের নেতারা কী করছেন, কারা কারা সেখানে অবস্থান করছেন, তাদের পরিকল্পনা কি, এই বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে। আমি আমার দেশ থেকে কিছু প্রতিবেদন জানাবো, পাশাপাশি আমার কাছে থাকা আরও কিছু তথ্য আপনাদের সাথে সম্পৃক্ত করব। আমি প্রথমে আমার দেশ থেকে আপনাদেরকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি, এবং এতে করে আপনারা বুঝবেন যে ভারতে আওয়ামী লীগ কী কী পরিকল্পনা করছে এবং কারা কারা অবস্থান করছে। চলুন, ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছে আওয়ামী ফ্যাসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন, ক্যাসিনো সাইদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার AKM মমিনুল হক সাইদ, আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীদের ভারতে অবস্থানের বিষয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বেশ কজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে। তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন। ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সংস্থা আমার দেশ পত্রিকাকে নিশ্চিত করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে সেখানে রয়েছেন, নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়া হচ্ছে তাদের মূল টার্গেট। ওই সূত্রটি জানায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউ টাউন ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায়। আওয়ামী লীগের নেতাদের অনেকেই কলকাতায় সম্পত্তি কিনেছেন বহু আগেই। নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনারুল হক আজিম আনারের টুকরো করা লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করে। সেই আবাসন অত্যন্ত পশ এলাকায়, খুব ছিমছাম, আধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্পন্ন, রয়েছে একাধিক সুইমিং পুল। সেখানকার সিকিউরিটি গার্ড আমার দেশ পত্রিকার প্রতিবেদককে জানান বাংলাদেশের অনেকেই আসেন এখানে এবং থাকেন। কারো নিজস্ব ফ্ল্যাট আছে কিনা জানা নেই, তবে ভাড়া থাকেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে গত 5-6 মাসে
সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন উট্টি ভেদা ও 110 এ অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও, সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে এবং সেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে মদ পান করেন, আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন। দর্শক, এই যে আমার দেশ থেকে যে প্রতিবেদনটি দিয়েছি, আপনারা চাইলে পুরো প্রতিবেদনটি পড়তে পারেন, কিন্তু বিষয়টি হলো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই গ্রুপটি এখন ভারতে বসে আছে এবং সেখানে থাকা আমাদের বাংলাদেশ পুলিশের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যারা গেছেন কাঁটাতার পেরিয়ে, তাদের অনেকেই মুঠোফোনে আমাকেও জানিয়েছেন সেখানে আওয়ামী লীগের প্রচুর সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে এবং তারা বাংলাদেশের উপর একটা নেক্সট প্রজেক্ট প্ল্যান তৈরি করছেন এবং তারা কীভাবে এই সরকারকে ব্যর্থ করতে পারেন, কীভাবে তারা আবার বাংলাদেশে ঘাঁটি কাটতে পারেন এবং যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এটাকে ব্যর্থ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় প্রেসক্রিপশন নিয়ে বড় ষড়যন্ত্র করছেন। যখন ভারতের রয়ের পরিকল্পনায় বা ভারত সরকারের পরিকল্পনায় ভারত সেখানে আওয়ামী লীগ সেখানে একাটা হচ্ছে এই দেশকে ব্যর্থ করতে চাইছে, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভেতরে আমাদের যে রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা হাসিনাকে তাড়াবার জন্য রাজপথে লড়াই করেছিল ঐক্যবদ্ধ হয়ে, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে প্রধান দুটো দলকে দেখছি জামায়াত ইসলাম এবং বিএনপিকে তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না এবং জামাতের পক্ষ থেকে বলছে যে বিএনপি ভারতীয় বা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, আবার অন্যদিকে বিএনপি বলছে যে জামায়াত ইসলাম ক্ষমতার মসনদে বসার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে। আমি যদি একেবারে হিসেব করে বলি, 6 থেকে 7 মাস হলো নতুন এই সরকারের, এই সামান্য সময়ের মধ্যে প্রায় 2.5 দশকের যে ঐক্য ছিল জামাত বিএনপির, সেটা কি করে ফাটল ধরলো, নেপথ্যে কারা কাজ করছে এবং এই দুটো দলকে আলাদা করে বা এই দুটো দলকে বিভাজনে জড়িয়ে কারা ফায়দা নেবে, এই প্রশ্নটি কিন্তু এখন বাংলাদেশের জনগণের মনের মধ্যে চলে এসছে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রের যে সর্বদলীয় বৈঠক, সেটি নিয়েও নানান রকম আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, যখন এই দুটো দল দ্বন্দ্বে জড়িয়ে গেছে, পুরোপুরি ফায়দা নিচ্ছে ভারত এবং আওয়ামী লীগ, এটা জামাতও বোঝে, বিএনপিও বোঝে, কিন্তু কোনো এক অদৃশ্য ইশারা এই দুটো দল বিভাজনে জড়িয়ে গেছে। যখন এই দুটো দল জড়িয়ে গেছে বিরোধে, তখন ডক্টর ইউনূস তিনি কালকে একটা শক্ত স্টেটমেন্ট দিলেন। তিনি বললেন, যখন আপনারা ঐক্যবদ্ধ থাকেন তখন আমরা শক্তিশালী হই, যখন আপনারা বিভাজনে বা যখন আপনারা সরে যান, আলাদা হয়ে যান, তখন নিজেকে খুব দুর্বল বা ভীত মনে হয়। এই ঐক্যবদ্ধতাই আমাদের শক্তি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সবগুলো দলকে এই বার্তাটি দিলেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমরা কাজ করতে পারবো, আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারবো, কিন্তু আপনারা বিভাজনে জড়িয়ে গেলে আমরা দুর্বল হয়ে যাব। যখন ভারতের মতো একটা শক্তিশালী দেশ এবং আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত বা সন্ত্রাসী রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে, বিগত 15 বছরে সেটা প্রমাণ হয়েছে, তো সেই দলটিকে এত হালকা করে কেন নিচ্ছে বিএনপি জামাত, আমার বুঝে আসে না। আমি আরেকটা বিষয় বোঝার চেষ্টা করছি যে 2.5 দশক ধরে যে দুটো দল একসাথে লড়েছে, জীবন দিয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই 2.5 দশক ধরে তাদের মধ্যে ফাটল ধরেনি, এত চড়াই উতরে গেল। হঠাৎ করে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর এই দুটো দলের মধ্যে কেনই ফাটল, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। জামাতের শীর্ষ নেতা, বিএনপির শীর্ষ নেতাদের এ নিয়ে বসতে হবে, তাদের মধ্যে আলোচনা করে দূরত্ব দূর করতে হবে। যদি এটি করতে না পারেন, আমাদের কাছে যে তথ্য আসে, হয়তো সব তথ্য আমরা এখানে বলতে পারছি না, ভারতে যে ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে এবং যে পরিকল্পনার অংশ হিসেবে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে, এগুলো আমাদের দেশের জনগণের কাছে এই তথ্যগুলো নেই। তারা অনেক বড় পরিকল্পনা করছে। ইসমাইল হোসেন সম্রাট, নুরুন নবী শাওন, আরও যারা রয়েছেন, এরা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ছিল। এরা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা আসছে, এমন তথ্য আমাদের কাছে আসছে। সব কিছু মিলে আপনারা সব চোখে দেখবেন বা আপনারা ক্ষমতার দ্বন্দ্বে লড়ে যাবেন, আর এই দেশটা আবারও ফ্যাসিস্টদের হাতে পড়বে, অথবা এই দেশটা যে কোনো এক অন্ধকার রাতে এসে বর্গীরা হানা দিয়ে দখল করবে, এটি হতে দেবেন? যে ছাত্ররা 2000-এর অধিক ছাত্ররা জীবন দিল ফ্যাসিস্ট মুক্ত করতে এই দেশটায়, যারা পঙ্গুত্ব বরণ করলো 20 থেকে 25-30 হাজারের মতো আমাদের ছাত্র জনতা, তাদের রক্তের কি কোনো মূল্য নেই? এই প্রশ্নগুলো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আসেন, বিভাজনগুলো আমরা দূর করি। কে ক্ষমতায় আসবে এই প্রশ্নের আগে এই রাষ্ট্র কোন পথে যাবে, এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা আমাদের চেয়ে অনেক বড় শক্তিশালী, তাদের শক্তিহীন করার একটি মাত্র পথ, আর সেটা হলো আমাদের মধ্যে ঐক্য। আমরা দেখছি সাম্প্রতিক বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা একে অপরের সামান্য বিষয় নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, আবার মিথ্যাচার করছেন। কে ধরা পড়ছে, কে চাঁদাবাজি করছে, কে কী করছে, একে অপরের সঙ্গে এগুলো বিভিন্ন মিথ্যে পোস্ট তৈরি করছেন, বিভিন্ন পত্রিকার কাটিংকে তারা মিথ্যেভাবে তৈরি করছেন, করে একে অপরকে ঘায়েল করতে চাইছেন। আর অন্যদিকে আওয়ামী লীগ এবং ভারত, এই দুই দলের কামড়াকামড়ি দেখে তারা মুচকি হাসছে এবং তারা বুঝতে পারছেন এটি তাদের টার্গেট ছিল। বাংলাদেশ যদি বড় রকম আক্রমণের শিকার হয় বর্গীর দ্বারা, এটা মোকাবেলা করতে প্রস্তুত কি বাংলাদেশ? আমাদের সেনাবাহিনীর মনোবল তখনই স্ট্রং হবে যখন আমাদের জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমাদের সরকার তখনই স্ট্রং হবে যখন আমাদের মধ্যে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা ঐক্যবদ্ধ থাকবে। দর্শক, আরেকটি বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগের যেসব নেতারা আজকে ভারতে অবস্থান করছেন, এরা অনেকেই অবৈধ পথে সেখানে গেছেন এবং আমাদের কাছে যে ইন্টেলিজেন্স তথ্য আছে, সেখানে আমরা দেখছি বাংলাদেশের অনেকগুলো দল ভারতে তাদেরকে পালাতে সাহায্য করেছেন কেবল অর্থের বিনিময়ে। যেমন আমাদের প্রশাসনে, পুলিশ বা সচিবালয়ে গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের লোকেরা বসে গেছেন কেবল টাকার বিনিময়। এই কথাটি খুব ভালো করে শুনবেন।
এই মুহূর্তে বিএনপি জামাতের হাতে টাকা নেই, তারা এই বড় পদগুলো বাগাতে পারছিলেন না। যারা এই বড় পদগুলো সুপারিশ করছেন বা যাদের সুপারিশ এই পদগুলোতে পরিবর্তন হয় বা পদায়ন হয়, তারা মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন এবং আওয়ামী লীগের লোকগুলোকে বসিয়েছেন। কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ অর্থ আছে এবং সেই অর্থগুলো পকেটে পুরে আওয়ামী লীগের লোকগুলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। আবার সময় মতো এরাই দেশ ছেড়ে চলে যাবেন। এই দেশে গত 15 বছরে যারা নির্যাতিত হয়েছেন, যারা লাঞ্ছিত হয়েছেন, যারা ক্রস ফায়ার গুম খুনের শিকার হয়েছেন, যারা ডজন ডজন মামলার শিকার হয়েছেন, এরা কিন্তু কিছু পায়নি। কিন্তু যারা লুকিয়েছিলেন হয় বিদেশে অথবা দেশে আত্মগোপনে ছিলেন, তারা এসে বড় বড় দলগুলো বিএনপি কিংবা জামাতের গুরুত্বপূর্ণ পদে বসে তারা এই তদবির বাণিজ্যগুলো করে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টদের আবারও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তাদেরকে শক্তিশালী করছেন কেবল অর্থের জন্য। এই বিষয়টি জনাব তারেক রহমান এবং জামাত নেতা ডক্টর শফিককে বুঝতে হবে। কোন দল কত বেশি তদবির বাণিজ্য করেছে এটার তথ্য আমি জানলেও আমি দিতে চাচ্ছি না। এটা সেই দলগুলোর দায়িত্ব খুঁজে বের করা কারা এই কাজগুলো করেছেন। আপনাদের নেতাকর্মী যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা হয়তো আপনাদের বলছে যে আমরা বিএনপির তেগি লোকদের বসিয়েছি বা জামাতের তেগি লোকদের বসিয়েছি। আসলে সত্য তথ্য নয়, কিছু সংখ্যক লোককে বসানো হয়েছে, এটি সত্য, কিন্তু বড় সংখ্যক লোক আওয়ামী লীগের লোকেরা বসে গেছে, যার কারণে এই সরকার ব্যর্থ হচ্ছে। আবার বিএনপির অনেকেই মনে করছেন এই সরকারকে ব্যর্থ করতে তাদের লোকদেরকে দিয়ে অসহযোগিতা করবেন। এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ যে কাজটি করছে, যদি বিএনপি বা জামাত একই কাজ করে তাহলে এর ফল বিএনপি বা জামাতের ঘরে যাবে না, এই ফল যাবে আওয়ামী লীগ বা ভারতের ঘরে। এখন আমাদের মনে রাখতে হবে দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে ফ্যাসিস্টদের দোসরদের সরাতে হবে। কিন্তু প্রতিদিনই দেখছি ফ্যাসিস্টদের দোসররা গুরুত্বপূর্ণ পদগুলোতে বসলেন এবং আমরা হতাশ হচ্ছি। এবং জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, যারা রক্ত দিয়েছেন, যারা বিরোচিত ভূমিকা রেখেছেন, তাদের জন্য আমাদের এখন করুণ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন যে লুৎফুজ্জামান বাবর সাহেব যে মুক্তি পেয়েছে, এই মুক্তির ব্যাপারে সাধারণ জনতা এত খুশি কেন? আর লুৎফুজ্জামান বাবরকে যে এই গত 17 বছর যাবৎ তাকে আটক করা হয়েছিল, এই আসলে শেখ হাসিনা কি তাকে রাজনৈতিক কারণে আটক করেছিল, আবার হিংসার কারণে, নাকি আসলেও সে অপরাধ করেছিল? আপনার কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানান তো। আর বেচারা দেখেন তার পরিবার আজকে কতটুকু খুশি। 17 বছর পর স্ত্রী স্বামীকে পেয়েছে, সন্তানেরা বাবাকে পেয়েছে, মা সন্তানকে পেয়েছে, বাবা সন্তানকে পেয়েছে। কতটুকু আনন্দিত তার পরিবার বলেন তো? এই আনন্দটা নষ্ট করে দিয়েছিল শেখ হাসিনা। প্রিয় দর্শক, শুধু বাবরকেই নয়, অনেক আলেমোলামারও আনন্দ নষ্ট করে দিয়েছিল। হাসিনা যাওয়ার পরে এক এক করে কিন্তু সবাই খাঁচা থেকে মুক্ত হয়ে নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। অথচ যেই সবার জন্য খাঁচা খুলে খাঁচার মধ্যে বন্দি করে তালা দিয়ে দিল, সকলের খাঁচাই খুলে যাচ্ছে, কিন্তু সেই পাখি ধরা লোকটা এই বাংলাদেশে নাই। এখন সে নিজেই খাঁচায় ঢুকাবে তাকে এই ভয়ে বন জঙ্গলে উড়ে বেড়াচ্ছে, নিজের বাসায় ফিরতে সাহস পাচ্ছে না। তো যাই হোক প্রিয় দর্শক, এটাই হলো আল্লাহর মায়ের। আমরা বলে থাকি যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, এটাই হয়তো আল্লাহর লীলা খেলা। তো অবশ্যই আমরা চাই যতটা অপকর্ম সে করেছে, প্রত্যেকটি অপকর্মের বিচার আমার বাংলা জমিনে হোক, এটা চাই। অনেকের স্বপ্ন আশা ছিল যে আল্লাহ আমার মৃত্যু ওই পর্যন্ত দিও না, যতক্ষণ পর্যন্ত আমি শেখ হাসিনাকে ব্যাজ্জিত হয়ে কি ক্ষমতাচ্যুত হতে না দেখি, ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না। এরকম অনেকে দোয়া করেছিল, সেই দোয়াটা কবুল হয়েছে। এখন আবার অনেকে দোয়া করতেছে যে শেখ হাসিনার বিচার না দেখা পর্যন্ত আমরা আল্লাহ মৃত্যু দিও না। আপনার মতামত কি একই? একটু কমেন্ট বক্সে জানান। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।